গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প ছাগল বিষয়ে দু চার কথা। রচনা দিব্যেন্দু পালিত। কাল রাত্রে আমি ছাগলের স্বপ্ন দেখেছি। বেয়ারা স্বপ্ন, যুক্তি দিয়ে যার মাথামুন্ডু খুঁজে পাওয়া যায় না। অন্ধকার অবচেতন নিয়ে যাদের কারবার, তাঁরা অবশ্য এর নানা রকম ব্যাখ্যা করবেন। বস্তুত স্বপ্নে সাপ, বিড়াল, মাছ এবং আরও কয়েকটি প্রাণী এবং জল, সিঁড়ি, খাদ ইত্যাদির আবির্ভাব সম্পর্কে ছকবাঁধা অর্থ বর্তমানে খুবই প্রচলিত। মনোবিজ্ঞানীদের এইসব সিদ্ধান্ত, নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা নিয়ে যারা গল্পোপন্যাস লেখেন, তারা এমনভাবে কাজে লাগিয়েছেন ইদানিংকালে যে লেখার গোত্র ও চরিত্রে তাঁরা আর নিঃসঙ্গ বা বিচ্ছিন্ন নন। আমার স্বল্প পড়াশোনায় হাতির স্বপ্ন দেখার বিবরণ পেয়েছি। খরায় অভিভূত চাষা গরুর স্বপ্ন দেখছেন। প্রেমহীন যুবকের কষ্টকর ঘুমে গাঢ় নীল আলোর ভিতর থেকে মুখের উপর নেমে আসছে কালো দাঁড়ালা মাকড়সা। এরকম কত। আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসে ব্যর্থ বুড়ো জেলেটি শেষ বেশ দেখেছিল সিংহের স্বপ্ন। কিন্তু ছাগল কারো স্বপ্নের বা লেখার বা আলোচনার বিষয় হয়েছে বলে মনে পড়ে না। যতদূর জানি এ বিষয়ে একমাত্র ব্যতিক্রম সুকুমার রায়। তার হজবরল কাহিনীতে ব্যাকরণ সিং নামধেয় ছাগলটির ভূমিকা ছিল বিশিষ্ট। প্রহসন জমে ওঠা সূত্রে নানা রকম আবদার অনুযোগের ভূমিকায় ব্যবা কণ্ঠের প্রতিবাদে বিশেষভাবে অনুপ্রাণিত বোধ করছিল সে। কিন্তু উল্লেখের ব্যাপারে নিঃসঙ্গ নায়ক বা নিঃসঙ্গ লেখকদের চেয়েও ছাগলের নিঃসঙ্গতা ঢের বেশি। কারণ তার উল্লেখ আঙুলে গোনা যায়। মনে হয় এ বিষয়ে উপযুক্ত গবেষণাও একই সাক্ষ্য দেবে। কথা হলো, এই অবস্থায় আমি হঠাৎ ছাগলের স্বপ্ন দেখলাম কেন? বেশ চিন্তায় পড়লাম। স্বপ্ন নিয়ে যাদের কাজ, অর্থাৎ লম্বালম্বি স্বপ্নের পেট চিরে যারা বের করে আনেন ব্যাখ্যার শিশু, তাদের একজনকে স্বপ্নের যতটা মনে ছিল বা থাকা সম্ভব সংক্ষেপে বলার পর এ বিষয়ে প্রশ্ন করায় টেলিফোনে তাঁর সঙ্গে আমার নিম্নতরূপ কথাবার্তা হলো। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। বিষয়টি যে তার কাছে বেশ গুরুত্ব পাচ্ছে, প্রথম বাক্যটি তার প্রমাণ। ছাগলের স্বপ্ন? একটু থেমে বললেন তিনি। ঠিক বলছেন, ছাগলই তো। হ্যাঁ, ছাগলই। কেন? না, ছাগল বললে ভিরুলেন্স বা জোরটা কমে যায় কি না? তাছাড়া আমার একটু স্ট্রেঞ্জও লাগছে। কেন? ছাগল খুব ভীরু প্রাণী। ছাগল কখনো আক্রমণাত্মক হয়েছে এরকম শোনা যায়নি। যে কোনো সংঘর্ষে তার ভূমিকা জেনারেলি পলাতকের। শুধু তাই নয়, তারা এতই ভীতু যে তাড়া খেয়ে পালাবার সময় ছোট ছোট নাদি ছড়িয়ে যায়। গরু অনেক সময় গুঁতোতে আসে, গাধা লাথি ছোঁড়ে, কিন্তু ছাগল। মনে হলো বেশ চিন্তায় পড়েছেন তিনি। তার ভাবনার সুযোগে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। বললাম, আমি একবার একটা ছাগলকে একটা বাচ্চা ছেলেকে গুঁতোতে দেখেছিলাম। তাই নাকি? কোথায়? এই ছোটবেলায় আর কি, আমাদের দেশে। তিনি একটি হুম শব্দ করলেন, তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা, সেটা কি রাম ছাগল ছিল? তার মানে? রাম ছাগল হলে ব্যাপারটা সম্ভব হতে পারে, তাতেও অবশ্য একটু খটকা থেকে যায়। তার আগে দেখা দরকার সেখানে একটা রাম ছাগল ছিল না দুটো, এবং এরা কি অবস্থায় ছিল। তার মানে? মানে একটা আছে। ছাগল বিশেষজ্ঞ ওরস্টারের বইয়ে আছে, রাম ছাগলরা যৌন সংসর্গ বা ক্যাপুলেশনের সময় ডিস্টার্ব হলে কেঁপে যায়। তারা বেসিক্যালি লজ্জাপ্রবণ আর আড়াল পছন্দ করে। কিন্তু মানুষের মতো স্থানকালের জ্ঞান বা বোধ না থাকায় তারা যে কোনো জায়গায় ওই কুকর্মের আবেগে সাড়া দেয়। তখন ডিস্টার্ব হলে খেপে যায়।
হুম, কিন্তু তখনও আক্রমণের তীব্রতা থাকার কথা নয়, কারণ ছাগল বেসিক্যালি বোকা আর নিরীহ জীব। আমাদের মানুষের মধ্যেও কেউ যখন রেগে গিয়ে কাউকে ছাগল সম্বোধন করে তখন বুঝতে হবে রাগের মধ্যেও আছে এক ধরনের প্রশ্রয় বা স্নেহ। আচ্ছা, ঠিক ভেবে দেখুন তো সেই ছাগলটি রাম ছাগল ছিল কিনা। ভাবলাম হবেও বা। একটি ছাগল একটি বালককে গুঁতোতে আসছে, হঠাৎ এই দৃশ্যে থমকে দাঁড়িয়ে ছাগলটির, অর্থাৎ সেটি রাম ছাগল না শুধুই ছাগল, জাত বিচার করার প্রবণতা থাকলে এতদিনে আমি ওরস্টারের চেয়ে বড় ছাগল বিশারদ হয়ে উঠতে পারতাম। অথচ আমি একজন সাধারণ চাকুরিজীবী মাত্র। যেসব প্রবণতার জন্যে মানুষ ক্রমশ হয়ে ওঠে ও তারপর হয়ে দাঁড়ায়, তার কোনোটি ঠিক সময় আমার মধ্যে আবির্ভূত না হওয়ায় আমি কোনোদিনই কিছু হয়ে উঠতে পারিনি। আমার স্মৃতিও এমন কিছু প্রখর নয় যে টেলিফোন ধরা অবস্থাতেই 20-22 বছর আগে দেখা একটি ছাগল শুধু ছাগল না রাম ছাগল ছিল তা মনে করতে পারবো। সত্যি বলতে কোনো কোনো ব্যাপারে আমার নিরপেক্ষতা ও উদাসীন্য নিয়ে প্রায়ই ফ্যাসাদে পড়তে হয়। একদিন যেমন হলো, রাস্তায় একটি লোকের সঙ্গে দেখা হওয়ায় লোকটি জিজ্ঞেস করলো, কি খবর? আমি বললাম, ভালো। তারপর যেমন এগিয়ে যাওয়া চলে তেমনই যেতে যেতে ভুলে গেলাম ব্যাপারটা। কিন্তু কয়েকদিন পরেই টের পেলাম নিজের মনে এগিয়ে যাওয়ায় এই ধরনটা সুখের নয়, বরং কোনো কোনো সময় তা ক্ষতিরও কারণ হতে পারে। যেমন ওই ঘটনার পর আমার এক বন্ধু বলল, এই তুমি নাকি অমুক বাবুর শালাকে রাস্তায় দেখে চিনতে পারোনি, উনি খুব চটেছেন। আমি একটু ঘাবড়ে গেলাম, কারণ অমুক বাবু রীতিমতো ক্ষমতাবান লোক এবং ইচ্ছে করলেই তিনি আমার ক্ষতি করতে পারেন। বন্ধু বলল, এবার একটু লোকজন চিনতে শেখো। ছাগল বা রাম ছাগলের কথা ভাবতে ভাবতে হঠাৎই কেন এই ঘটনা মনে পড়লো জানি না। যাই হোক, আমার এবং নিশ্চয়ই তাঁরও সময় নষ্ট হচ্ছে ভেবে টেলিফোনে গলা খাকারি দিয়ে বললাম, ওসব ডিটেলে গিয়ে কাজ কি? এত ব্যাপার থাকতে আমি হঠাৎ ছাগলের স্বপ্ন দেখলাম কেন? তা বটে, চিন্তিত গলায় বললেন তিনি। আমিও তাই ভাবছি। তারপর, আচ্ছা, আপনার বাড়িতে কোনো বাগান আছে? বাগান? না মশাই, বাগান টাগান কোনো বাহারি নেই। আমি একটা ছোট বাড়ির ঘুপচি একতলায় থাকি, তার চারদিকে শুধু ইট কাঠ দেয়াল। ও, বাগান থাকলে সেখানে কোনো ছাগল ঢুকে গাছ টাছ তছনছ করছে কিনা এবং তার ফলে আপনি খুব বিব্রত হয়েছেন কিনা ভেবে দেখতাম। কি জানেন, প্রত্যেক স্বপ্নের সঙ্গেই বাস্তবের একটা যোগ থাকে। বাস্তবের ঘটনায় একটু তেরছা, কিম্ভূত কিংবা অন্যরকম হয়ে দেখা দেয় স্বপ্নে। বাস্তবে নিশ্চয়ই আপনি কোনো বা কোনো কোনো ছাগলের সংস্পর্শে এসেছেন। আমি বললাম, না। ভেবে দেখুন, ভদ্রলোক বললেন, খুব ভালো করে ভেবে দেখুন, এটা খুবই সায়েন্টিফিক ব্যাপার, একটু জটিল তবে একেবারে অঙ্কের মতো। ছাগল আছেই আছেই বলে ফোন ছেড়ে দেওয়ার পর যন্ত্রের গড়গড় শব্দটা ছুটে গেল আমার মাথার ভিতর অনেক দূর পর্যন্ত, এত দূর যে ধাতস্থ হতে সময় লাগলো। বস্তুত টেলিফোনটা নামিয়ে রাখতে রাখতে জানলার দিকে তাকিয়ে হঠাৎই মনে হলো একটা ছাগলকে যেন দেখতে পাচ্ছি। তারপর থেকেই চিন্তাটা থেকে গেল মাথায়। মনোবিজ্ঞানী যখন বলেছেন তখন ব্যাপারটা সত্যি হলেও হতে পারে। অর্থাৎ স্বপ্নে ছাগলের আবির্ভাব হয়ে থাকলে বাস্তবেও সে আছে। তাঁর কথা আমি একেবারে ফালতু বলে উড়িয়ে দিতে পারি না, কারণ বিষয়টি অঙ্কের মতো, জটিল হলেও প্রমাণসাধ্য। তার একটি প্রমাণ আমি এখনই পাচ্ছি। যেমন বাগান আছে কিনা এ প্রশ্নটা তার মাথায় এসেছিল মালার প্রসঙ্গ থেকে। মালা গাঁথা হয় ফুলে, সেই ফুল ফোটে গাছে, সেই গাছ থাকে বাগানে। ঠিকই, স্বপ্নের বিষয়টা তাকে যতটা মনে পড়ে বলবার পর অবশ্য ছাগল শুনে একটু অবাক হয়েছিলেন তিনি, কারণ ছাগলের মুখে আমি যে কথাগুলি শুনেছিলাম এবং বলেছিলাম তাকে তা এতই গোছানো যে মনে হতে পারে মানুষ এখানে জায়গা বদল করেছে ছাগলের সঙ্গে। আমার স্মৃতিশক্তি একেবারে ভ্রান্ত না হলে ছাগলটি জিজ্ঞেস করেছিল, মালায় একটি ফুল কম কেন? এমন একটি অবাক করা প্রশ্নে আমি এমনও হতে পারে
স্বপ্নের এই জায়গাটা আমি একেবারেই গুলিয়ে ফেলেছি। তখন সেই নদরকান্তি ছাগলটি হঠাৎ আমার চারপাশে ব্রতচারী নৃত্যের ভঙ্গিতে ঘুরতে লাগলো এবং মাঝে মাঝে আড়ে তাকাতে লাগলো আমার দিকে, যে চাউনির একটি অর্থ হতে পারে, কেমন ব্রুত খেলে জব্দ তো। একটি ছাপোষা নিতান্তই সাধারণ লোকের বিভিন্ন চিন্তার মধ্যে ছাগলের অবর্ণনীয় ঢুকে পড়া যে কি বিষম ব্যাপার হতে পারে তা বুঝিয়ে বলা শক্ত। লজিক বা বাস্তবের সঙ্গে সংযোগ খুঁজে পেলে হয়তো আত্মরক্ষার উপায় ভাবা যেত, কিংবা দুঃসহ এই অবস্থা থেকে বেরোনোর। কিন্তু যতবারই গতকাল বা তার আগের দিন বা তার আগের কয়েকটা দিনের থেকে উল্লেখযোগ্য ঘটনা, যার সঙ্গে ছাগলের সম্পর্ক থাকলেও থাকতে পারে, খুঁজে বের করবার চেষ্টা করলাম, আমার চিন্তায় এমন কোনো উপলক্ষ দেখা দিল না যাকে সূত্র বলে ভাবা যায়। গত কয়েকদিনের উল্লেখযোগ্য যেসব ঘটনা ঘটেছে তার একটি বিবরণ দেওয়া যেতে পারে। যেমন, সেদিন লিফটে উঠতেই দেখলাম কাঠের দেয়ালে আলতো পিঠ ছুঁয়ে দাঁড়িয়ে আছেন প্রসাদবাবু। জরিপার ধুতির কোঁচা আলকাভাবে লুটোচ্ছে মেঝে। গায়ের সিল্কের পাঞ্জাবি থেকে ভুরভুর করে বেরুচ্ছে একটা অম্ল গন্ধ। তাঁর মুখের দিকে তাকাতেই বুঝলাম সেটা কিসের গন্ধ। ভয়ে বা সমীহায় একটু এড়িয়ে দাঁড়ালাম আমি। তারপর লিফট যখন মাঝামাঝি জায়গায়, প্রসাদবাবু হঠাৎ বললেন, কি খবর? আমি বললাম, ভালো। বাসমতি চালের দানার মতো একটু হাসি পাকালেন তিনি। তারপর লিফট যখন জায়গায় পৌঁছবার উপক্রম করছে, আমার পিঠে হাত রেখে প্রসাদবাবু হঠাৎ বললেন, হতাশ হও না, তোমার কথাও আমি ভাবছি। এসব কথার আকস্মিকতা আমাকে এমনই বিমূঢ় করলো যে কেন আমি হতাশ হব ও কেন তিনি ভাবছেন আমার কথা বুঝতে না পেরে হতচকিত গলায় বললাম, কেন? কেন মানে আপনি হঠাৎ আমার জন্য ভাববেন কেন? অডাসিটি। লিফট থেকে ততক্ষণে বেরিয়ে পড়েছি আমরা। খিটখিটে গলার গন্ধ ছড়িয়ে প্রসাদবাবু বললেন, আমি এটাকে ঔদ্ধত্য মনে করি। দেখলাম তিনি হেঁটে যাচ্ছেন প্রয়োজনের চেয়ে দ্রুত। একটু বেঁকে হাঁটার ফলে লুটানো কোঁচাটাও এগোচ্ছে সব বাথরুম নিকানোর ভঙ্গিতে। তবে কথা হলো, এইভাবে প্রসাদবাবু হেঁটে যেতে পারলেও আমি পারলাম না। আগাগোড়া ব্যাপারটা সাক্ষী লিফটম্যান, তখনও দরজা বন্ধ না করে দাঁড়িয়ে। আমাকে হতভম্ব দেখে বলল, ঘাবড়াচ্ছেন কেন? মুড বুঝে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, তাহলেই হলো। ক্ষমা সম্পর্কে আমি যেটুকু জানি তা হলো, ক্ষমা চাইতে হলে ক্ষমা চাওয়ার কারণটি জানতে হয় আগে। এক্ষেত্রে কারণটা যে কি বা কি হতে পারে অনেকক্ষণ ধরে চিন্তা করেও আমি বুঝতে পারলাম না। যাই হোক, কথা হচ্ছিল ছাগল নিয়ে। এই ঘটনার সঙ্গে ছাগলের সম্পর্ক নেই কোনো। আমার আরেকটি ঘটনাও মনে পড়ল। পরশুদিন একটা ঢ্যাঙা চশমা পরা খোঁচা চুলের লোক অফিসে আমার সামনে এসে বসেছিল। লোকটি মুখছে না, হয় এ অফিসেই নতুন ঢুকেছে, না হয় আশেপাশে থাকে কোথাও, নাম জানি না। কিছু চাঁদা দিতে হবে। কোনো ভূমিকা না করি অক্লেশে ও অমায়িক হেসে বলল লোকটি। আমি বললাম, কেন? লোকটি বলল, ধর্মের নামে না হয় কৃচ্ছ সাধন করলেই একটু 5-10 টাকা যা হোক দেবেন, কি আছে, বলে আবার অমায়িক হেসে একটি দামি সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল আমার দিকে। চলে? আমি বললাম, না। তখন নিজেরটা ধরিয়ে সে বলল, ঠাকুরের কৃপায় কুঅভ্যাসটি নেই তাহলে? দিন, আমার আবার একটু তাড়া আছে, চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করতে হবে। অপ্রাসঙ্গিক এইসব কথায় বিরক্ত হয়ে আমি বললাম, ধর্মে টমে আমার বিশ্বাস নেই কোনো, চাঁদাও দিতে পারবো না। তাহলে এতক্ষণ বসেই রাখার কি মনে হয়? সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ধোয়া ছেড়ে উঠতে উঠতে লোকটি বলল, যা ব্রহ্ম সদাচারে বা ওই রকম কিছু, ঠাকুর এই পাপীকে ক্ষমা করো। এই পর্যন্ত ভেবেই আমার মনে পড়ল স্বপ্নের ছাগলটি মালার প্রসঙ্গ তুলেছিল। মালায় একটি ফুল কম কেন ইত্যাদি। ঠাকুরের পুজোয় এবং ধর্মে কর্মে মালা লাগে, তাহলে এই সূত্রে কি? না, তা হবার কথা নয়। লোকটি অকারণ আমাকে পাপী সম্বোধন করলেও ছাগল বলেনি। এখানে মুখ্য বিষয় ছাগল, মালা নয়। আমার দৈনন্দিন জীবনে ঘটনা কম। ঘুম থেকে ওঠা, চা খাওয়া, কাগজ পড়া, বাজার করা, দাড়ি কামানো, কোনো রকমের ভিড়ের বাসে নিজেকে ঠেলে দিয়ে অফিসে পৌঁছানো, কাজ করা, গ্যাজানো এবং তারপর এইসব ব্যাপারগুলিকেই উল্টো দিকে টেনে নিয়ে গিয়ে শেষমেশ মশারির নিচে ঢোকা ও ঘুমানো। এছাড়া বিশেষ তারতম্য নেই কোথাও।
এর মধ্যে উল্লেখযোগ্য এমন কিছুই ঘটেনি বা ঘটে না যার সঙ্গে ছাগল নামক জীবটির সম্পর্ক থাকতে পারে। অবশ্য আগে যে ঘটনাগুলির কথা বললাম সেরকম হামেশাই ঘটছে। খুঁটিয়ে দেখেছি সেগুলোকে কোনো সূত্র হিসেবে ধরা যায় না। ও হ্যাঁ, আরেকটি ঘটনাও ঘটেছিল কাল। অফিস ফিরতা বাস ধরতে গিয়ে দেখলাম ময়দানে খেলা ভেঙেছে। এতই ভিড় যে ঘন্টা দেড় দুয়ের আগে ওঠা যাবে না। তখন একটা রেস্তোরাঁয় ঢুকলাম। ধীরে সুস্থে চা খাচ্ছি ও সামনের অনন্ত যাতায়াতের মধ্যে হারিয়ে যেতে দেখছি অসংখ্য গাড়ি ও মানুষকে। দেখি একজন মহিলা রেস্তোরাঁয় ঢুকে আবার বেরিয়ে যেতে গিয়েও আবার ফিরে দাঁড়িয়ে একগাল হেসে তাকালেন আমার দিকে। কি খবর? আমি বললাম, ভালো। তারপর চিনতে পারলাম আমার উল্টো দিকের খালি জায়গাটায় থপ করে বসে সীতাদি বললেন, ভালোই হলো, মনে হচ্ছে আমি একটু আগে এসে পড়েছি, তবু একজনকে পাওয়া গেল। অ্যাপয়েন্টমেন্ট আছে? হ্যাঁ, ওই আর কি। সামনের ক্ষয়া দাঁতটায় জিভ বুলিয়ে ও বাঁ হাতের একমাত্র বালাটি সামনে পিছনে টানতে টানতে এবং তারপর আমি ক্রমাগত ওর বুকের দিকে তাকাচ্ছি ভেবে আঁচলটি যথাবিহিত করে আলতো গলায় বললেন, চা খাওয়াবেন তো? খান। বেয়ারাকে চা আনতে বলে আমি বললাম, তারপর আর কি খবর? খবর আর কি। সামনে ঝুঁকে এসে আঁচলটি যথাবিহিত নামতে দিলেন সীতাদি। জানেনই তো, মেয়ে হয়ে জন্মানোর কতগুলো টেকনিক্যাল অসুবিধা আছে। আমি খুব অবাক হয়ে বললাম, কেন? আহা, বোঝেন না কেন? চোখ চেঁচে বললেন সীতাদি, ন্যাকা। চা শেষ হতে যতটা সময় লাগে ঠিক ততটুকু, তারপরেই আসছি বলে উঠে যান সীতাদি। আমিও বেরিয়ে পড়ি এবং সুবিধে অসুবিধে ইত্যাদি নিয়ে ভাবতে ভাবতে হাঁটতে থাকি। এই ঘটনাটির সঙ্গেও স্বপ্নের কোনো সম্পর্ক থাকা স্বাভাবিক নয়, কারণ সীতাদি আমাকে ন্যাকা বলেছিলেন, ছাগল নয়। বললেও মনোবিজ্ঞানী যেমন বললেন তার ভিরুলেন্স হতো কম ও তার কোনো প্রভাবও থাকতো না। কারণ ন্যাকা বলতে যেমন তেমনি ছাগল সম্বোধনেও এক ধরনের স্নেহ বা প্রশ্রয় থাকে, জব্দ করার ব্যাপার থাকে না কোনো। কিন্তু যতদূর মনে পড়ে স্বপ্নের ছাগলটি স্পষ্টই আমাকে গুঁতিয়েছিল বা গুঁতবার চেষ্টা করেছিল, বা গুঁতনো সম্পর্কে নিঃসন্দেহ হয়ে আমার চারপাশে ঘুরতে ঘুরতে এমনভাবে তাকিয়েছিল যার অর্থ জব্দ। তো ছাগল বা ছাগল সম্পর্কিত ভাবনা যে এমনভাবে অধিকার করে নেবে আমাকে, আমার সব কিছুর উপর বিস্তার করবে আচ্ছন্নতার জাল, আগে তা ভাবিনি। যতই ভুলতে ও গা ছাড়া দিয়ে উঠবার চেষ্টা করলাম, দেখি প্রাণীটি তার উপস্থিতি ঘোষণা করে যাচ্ছে নিয়মিত। মন বসছে না কাজে। যে সময়ে যে কথাটি মনে রাখা দরকার ও যে সময় যে কাজটি করা দরকার তার কিছুই হয়ে উঠছে না ঠিকঠাক। ব্যাপারটা টের পাওয়ার সঙ্গে সঙ্গে বেশ ভাবনায় পড়লাম আমি, কিঞ্চিৎ ভয়ও হলো। গুরুত্ব বুঝতে পারলাম যখন ভাগ্নের বিয়ে নিয়ে যে ভদ্রলোককে ফোন করতে বলেছিলাম তিনি ফোন করলে আমি কোনো উৎসাহই দেখালাম না এবং বললাম, ব্যস্ত আছি, পরে কথা বলবো। অথচ দরকারটা ছিল আমারই। জানি না এই হঠকারিতার ফলে সম্বন্ধটাই না কেঁচে যায়। সে যাক, ইতিমধ্যে আরও কিছু কিছু ব্যাপার ঘটতে লাগলো। যেমন বিষয়টির গভীরে যেতে যেতে টের পেলাম নিজের স্মৃতি নিয়ে এর আগে আমি যা ভেবেছি, কিংবা শুধু ছাগল না রাম ছাগল ইত্যাদি প্রশ্নের সমস্যায় মনোবিজ্ঞানীকে যা বলেছিলাম, সবটা না হলেও তার অনেকটাই ভুয়া। অর্থাৎ ছাগল প্রসঙ্গে আমার আবর্তন মোটেই নতুন নয়। এতদিন কোনো না কোনোভাবে এর সঙ্গে সম্পর্ক রাখতেই হয়েছে। যেমন ছোটবেলায় মায়ের এক গুরুদেব আমাদের বাড়িতে আবির্ভূত হয়ে ছাগলের দুধ ছাড়া আর কিছু খাবে না বলে বায়না ধরায় সেদিন ঝড় বৃষ্টির মধ্যে বাবাকে বেরুতে হয়েছিল ছাগলের খোঁজে। অনেক ঘোরাঘুরি ও অনেক কষ্টের পর একটি দুগ্ধবতী ছাগলের সন্ধান পেলেও দুধ দুইবার সময় বাঁট এঁটে ছাগলটি ধরে। বহু ধানাই পাড়েও বাঁট ছাড়েনি, দুধও পাওয়া যায়নি। এতে দুঃখিত হওয়ার পরিবর্তে ছাগলের মালিক বেশ প্রসন্নই বোধ করে। বাবাকে বুঝিয়েছিল যে ছাগলের মুড বড় বিষম এবং সেই জন্যেই ছাগলের দুধের দাম বেশি। পরের ঘটনাটি ঘটেছিল বেশ কয়েক বছর আগে ভুবনেশ্বরে। সেবারে বায়াতা যাবার দিন কি করে টের পেয়ে হাওড়া স্টেশনে এসে এক বন্ধু পাকড়া করল আমাকে। ভুবনেশ্বরে থাকেন তার এক পিস শাশুড়ি। বলল তিনি অসুস্থ, তার কাছে একটা জরুরি ওষুধ পৌঁছে দিতে হবে। আমি বললাম, বেশ তো। তারপর ঠিকানা চাইলাম। তাতেই ফ্যাকাশে হয়ে গেল বন্ধুর মুখ। ঠিকানাটা নাকি হারিয়ে গেছে এবং সে ঠিক মনে করতে পারছে না।
তবে বন্ধু বলল, বাড়িটা চেনা খুব অসুবিধার নয়। টাউনের মধ্যে একতলা ছোট বাড়ি, তার সামনে বিশাল মাঠ, সেই মাঠের মধ্যিখানে একটি খুঁটিতে 100 গজ লম্বা দড়ি দিয়ে একটা ছাগল বাঁধা থাকে। গলায় লম্বা দড়ি বাঁধা ছাগল বললে যে কোনো রিক্সাওয়ালা বাড়িটা চিনিয়ে দিতে পারবে। আমার একটু খটকা লাগলো। বললাম, ধরো যদি এমন হয় যে সময় আমি যাব তখন ছাগলটা খুঁটিতে বাঁধা নেই। তা হতেই পারে না, বন্ধু বলল, এটি খুব উঁচু জাতের ছাগল, ছাড়লেই হাতছাড়া হবে বলে সব সময় বাঁধা থাকে। আরে তাতে অবাক হচ্ছ কেন? অত বড় মাঠ আর লম্বা দড়ি থাকার ফলে সে স্বাধীনভাবে যথেচ্ছ ঘুরে ঘুরে ঘাস খেতে পারে, এর চেয়ে বেশি তার আর কি দরকার? ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, সুতরাং কথা না বাড়িয়ে আমি একতলা মাঠ, খুঁটি, 100 গজ দড়ি, ছাগল ক্রমান্বয়ে এইসব ভাবতে লাগলাম। তারপর ভুবনেশ্বরে পৌঁছে উদয়গিরি, খণ্ডগিরি দেখে ও আরও এগিয়ে একটা রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বললাম টাউনে নিয়ে যেতে। তারপর টাউনে পৌঁছে রিক্সাওয়ালাকে বন্ধুর বর্ণনা মতো হুবহু ঠিকানা বলায় মাঝপথে রিক্সা থামিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে লোকটি বলল, আমার গাড়ি খারাপ, এখন ছাগল খুঁজতে পারবো না, আপনি অন্য গাড়ি দেখুন বাবু। জরুরি ওষুধটা সেবার আমার সঙ্গেই ফিরে এসেছিল কলকাতায়। বন্ধু বিষণ্ণ বোধ করেছিল এবং আমিও যে বিপন্ন বোধ করেছি তা বলাই বাহুল্য। আমার ও ঠিকানার মধ্যে গলায় দড়ি বাঁধা একটি ছাগলের উপস্থিতি প্রায়ই খচখচ করত মনে। আর একবার, না এসব ভাববো না। পৃথিবীতে এত রকমের ভাবনা থাকতে একটি সুস্থ স্বাভাবিক মানুষ শুধু ছাগল নিয়ে ভেবে যাচ্ছে, এটা শুনলে লোকেই বা ভাববে কি? কিন্তু বিষয়টি এমনই ওতপ্রোতভাবে মিশে যেতে লাগলো আমার চিন্তা ও রক্তে যে হাজার চেষ্টা সত্ত্বেও কিছুতেই তাড়াতে পারলাম না মন থেকে। যে কোনো কাজের মধ্যেই অস্বস্তি বাড়তে লাগলো ক্রমশ। আমি পরিষ্কার বুঝতে পারছি পরস্পর প্রতিদ্বন্দ্বী দুটি মন কাজ করছে আমার মধ্যে, একটি যে যুক্তি সাজায় আর একটি যে যুক্তি তাড়ায়। অসুবিধা হলো দ্বিতীয়টি ক্রমশ কুক্ষিগত করতে লাগলো আমাকে। শেষ পর্যন্ত এমন হলো যে রাতে ঘুমোতে গিয়ে ঠিক ঘুম আসবার সময়টাতেই ছটফট করে উঠি, ঘুম ভেঙে যায়। সচেতন আমার অনুভূতি বলে দেয় ঘুমিও না, ফলে শরীর খারাপ হতে লাগলো এইভাবে। কিছুদিন পরে এমন হলো যে একটু ঘুমের জন্য আমি ঘুমের বড়ি না খেয়ে পারলাম না। সেদিন রাত্রে আবার স্বপ্ন দেখলাম, এবারও সেই ছাগলের। কিন্তু এবার স্বপ্নটা মাথায় রেখে একটুও ঘাবড়ে গেলাম না আমি। মনোবিজ্ঞানী যেমন বলেছিলেন ঠিক সেইভাবে বিশ্লেষণ করলাম স্বপ্নটাকে। বুঝতে পারলাম আমার সারাদিনের চিন্তা কিম্ভূত রূপ নিয়ে আবির্ভূত হচ্ছে স্বপ্নে। স্বপ্ন স্বপ্নই, কিন্তু প্রশ্ন হলো এই ছাগলের উপদ্রব থেকে মুক্তি পাবো কি করে? এমনও মনে হলো আমি পাগল হয়ে যাচ্ছি না তো। সেদিন বিকেলে অ্যাপয়েন্টমেন্ট করে মনোবিজ্ঞানীর কাছে গেলাম। 2-1 পেশেন্ট ছিল। ইশারায় আমাকে কনসাল্টিং রুমে বসতে বলে চটপট বিদায় করে দিলেন তাদের। তারপর ঘরে ঢুকে বন্ধ করে দিলেন দরজাটা। হ্যাঁ, ব্যাপারটা যত সহজ ভেবেছিলেন তা নয়, মনোবিজ্ঞানী বললেন। আপনি সেদিন কথা বলবার পর আরও 4টি ছাগলের কেস পেয়েছি। স্বপ্ন না, এগুলো আরও জটিল। ঘরের শান্ত আলোয় থমথম করছে তার মুখ। চিন্তিত হলে সব মানুষেরই মুখের স্বাভাবিক রেখাগুলো বেঁকে যায় একটু। ঠিক বুঝতে পারছি না জটিল বলতে কি বোঝাচ্ছেন তিনি। আমার ব্যাপারটা তেমন কিছু নয় ভেবে অল্প স্বস্তি হলো। সঙ্গে সঙ্গে এও ভাবলাম আজ রাত্রে স্বাভাবিকভাবে ঘুমোতে পারবো তো। টেবিলের ওপর থেকে একটা লম্বা খাতা তুলে নিয়ে উল্টে পাল্টে দেখলেন মনোবিজ্ঞানী। তারপর সেটা বাড়িয়ে দিলেন আমার দিকে। পড়ুন, আমি একটা জরুরি টেলিফোন সেরে নিই। রুলটানা খাতার মলাট উল্টাতেই চোখে পড়ল বড় গোটা অক্ষরে লেখা ব্যয়। তার নিচে ব্র্যাকেটের ভেতর ছোট হরফে ছাগল বিষয়ে কিছু নতুন চিন্তা। পরের পাতায় মাঝামাঝি জায়গায় লেখা ভূমিকা। তার নিচে ব্যয়। ব্যয় শুধুই একটি ধ্বনি নয়, মনোযোগ দিয়া ও কান খাড়া করিয়া শুনিলে বোঝা যাইবে ইহার ভিতর সুস্পষ্ট ধ্বনি তরঙ্গ আছে এবং ব্যয় শব্দটি সোজাসুজি বাহির না হইয়া কাঁপিয়া কাঁপিয়া বাহির হয়। প্রতিটি তরঙ্গের ভিতরেই আছে আলাদা অর্থ এবং সেসব অর্থকে সরল ভাবিবার কোনো কারণ নাই। অসুবিধা হইল আমাদের ধ্যান ধারণা ও শিক্ষা অনেক জটিল বিষয়কেই সরল মনে করিতে শিখাইয়াছে। ইহা যে ভুল, অতঃপর ব্যয় নামক মহাগ্রন্থে তাহা ক্রমশ প্রকাশিত হইবে। ছাগল কি
বলিবার আগে বলা দরকার, ছাগল অনেক রকমের, এবং ছাগলকে নিতান্তই নিরীহ জীব ভাবিবার কারণ নাই। একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি স্পষ্ট হইবে। ছাগল বিশারদ ওরস্টার বলিয়াছেন, যৌন সংসর্গের সময় বিরক্ত করিলে নাকি ছাগলরা চটিয়া যায়। ইহা একটি তথ্য মাত্র, বিশ্লেষণ নহে। বিশ্লেষণ করিলে বোঝা যাইবে এই যৌন সংসর্গ ষড়যন্ত্রেরই নামান্তর। তাহাতে বিঘ্ন ঘটিলে চটিয়া তো যাইবেই। এই বিষয়টি ক্রমশ বোঝা যাইবে। এখন যাহা মৃদু গুতানোর চেষ্টায় সীমাবদ্ধ আছে, ক্রমশ তাহা ব্যাপক হইবে। নিরীহতার মুখ সাঁটিয়া ছাগলেরা সঙ্গবদ্ধ হইবার অপেক্ষা করিতেছে। সুতরাং দ্রুত আঙুল চালিয়ে আমি পরের পাতায় যাবার চেষ্টা করছি, ছো মেরে খাতাটা কেড়ে নিলেন মনোবিজ্ঞানী। হাসলেন একটু। পাগলের প্রলাপ, আমি 3টে চ্যাপ্টার পড়েছি, হয়নি ইন্টারেস্টিং? ঢোক গিলে আমি বললাম, এসব কার লেখা? একজন নামকরা অধ্যাপকের। মাসখানেক হলো চাকরিতে রিজাইন দিয়ে বসে আছেন বাড়িতে। তাঁর বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র হচ্ছিল। কিরকম? কি করে বলবো? না বোঝার ধরনে হাসলেন তিনি। এই খাতাটি তাঁর ভাইপো পাচার করে এনে দিয়েছে। তাকে চুপ করতে দেখে আমি খুব অবাক হয়ে বললাম, পাগল? সঙ্গে সঙ্গে জবাব দিলেন না তিনি। একটা ফোন এলো, সেটা অ্যাটেন্ড করে বললেন, চাকরি ছাড়ার আগে থেকেই ভদ্রলোকের ব্যবহারে কিছু কিছু গোলমাল দেখা যাচ্ছিল। চাকরি ছাড়ার পর সেটা বেড়ে যায় আরো। ঘর থেকে বেরোতেন না, ঘরে বসেই লেখাজোকা করেন, আজ নিজের মনে বিড়বিড় করেন কি সব। এর মধ্যে একদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ঘরের ভিতর থেকেই শোনা যায় তিনি দুজন পুরনো সহকর্মীর নাম ধরে নানা রকম কথাবার্তা চালাচ্ছেন। স্বাভাবিক গলার সেই সব কথাবার্তা শুনে এই ভদ্রলোক অর্থাৎ তার ভাইপোটি ভেবে নেয় কেউ এসেছে ও জ্যাঠামশাই তাদের সঙ্গে কথা বলছেন। কৌতূহলে ঘরে ঢুকে এসে দেখতে পায়, ঠিকই জানলার ধারে দাঁড়িয়ে জ্যাঠামশাই বলছেন, তোমরা যেমন রাজত্ব করছো করে যাও, আমি আর মুখ হচ্ছি না। তখন ঠিক কাদের সঙ্গে কথা বলছেন দেখার জন্য এগিয়ে গিয়ে ভাইপো দেখে জানলার নিচে জ্যাঠামশার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে 2টি ছাগল। তিনি একটু থামলেন এবং দম নিলেন। পরের দিনও একই ব্যাপার ঘটেছে, তবে এবার নাকি ছাগলের সংখ্যা ছিল বেশি। এইসব কথাবার্তার মাঝখানে গত রাতে দেখা স্বপ্নটা ফিরে আসছিল আমার মাথায়। মনে পড়ল, ঠিক এই রকম না হলেও প্রায় এই রকম একটা ঘটনার কাছাকাছি গিয়ে সব গুলিয়ে গিয়েছিল কেমন। এখনও এইসব শুনতে শুনতে একটা মৃদু উত্তেজনা টের পেলাম কানের পাশে। প্রাণপণে ভাববার চেষ্টা করলাম আমি মানুষ, একজন স্বাভাবিক মানুষ, এবং চিন্তার জের টেনেই বললাম, লোকটি বদ্ধ উন্মাদ। কে? অধ্যাপক তো? মনোবিজ্ঞানী বললেন, হয়তো ঠিক বলেছেন, কিন্তু আমার সমস্যা কেসটি যে নিয়ে এসেছে তাকে নিয়ে, অর্থাৎ ভাইপোটিকে নিয়ে। জ্যাঠা পাগল হয়ে ছাগল ভেবে কথা বলতে পারেন আপন মনে, কিন্তু এই লোকটিও বারবার ছাগলগুলিকে দেখতে পাচ্ছে কি করে? তাহলে কি ধরে নিতে হবে? এই পর্যন্ত বলে সোজাসুজি আমার চোখের দিকে তাকালেন তিনি, এমনভাবে যে দৃষ্টির যে কোনো অর্থ হতে পারে, যে দৃষ্টি আমার মাথার ভিতর দিয়ে বুক পর্যন্ত পৌঁছে বরফের চাং ভেঙে টুকরো হবার মতো কনকনে ঠান্ডা নিয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। আমি ঘামতে লাগলাম। তাহলে কি আমিও একটি সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ? আমি কি করব? বাইরে মানুষের গলা, সম্ভবত ইতিমধ্যে চেম্বার ভরে উঠেছে আবার। একটা কিছু ভেবে অন্যমনস্ক হবার চেষ্টা করলাম আমি, কিন্তু বৃথা। ছাগল ছাড়া আর কিছুই মাথায় এলো না। এসব নিয়ে ভাববার মানে হয় না কোনো। মনোবিজ্ঞানী আমার পিঠে হাত রেখে বললেন, নিজেকে অন্যান্য ব্যাপারে এনগেজড রাখুন, ভাবনাটা রিলিজ করে দিন, সব ঠিক হয়ে যাবে, এটা সময়ের ব্যাপার। হয়তো তার কথাই ঠিক। অকারণ বিব্রত হচ্ছি আমি। এই ভেবে আদ্যন্ত চিন্তাচ্ছন্ন বাড়ি ফিরে ঠিক করলাম, ছাগল বিষয়ে আমার অভিজ্ঞতা নিয়ে একটা গল্প লেখা যেতে পারে। তাহলে দুর্ভাবনাগুলো কিছুটা রিলিজ করা যায়। কোনো কাগজে ছাপা হলে গল্পটি পড়ে অনেকেই হাসবেন এবং আরও বেশি লোক গালাগালি করবেন। দোষ আমার নয়। সত্যি বলতে ছাগল এমনই এক অদ্ভুত জীব যে তাদের নিয়ে কোনো গল্প খাড়া করা যায় না।